নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। ঘণ্টাখানেকের এই সফরে স্বাগত। এই সফর শুরু করব এই মুহূর্তে সব থেকে বড় খবর দিয়ে যে আগামীকাল কলকাতায় আসছেন মুকুল রায়। দিল্লি থেকে এসে তিনি শটান ফোন করবেন সিবিআই দফতরে এবং সিজিও কমপ্লেক্সে উপস্থিত হতে চলেছেন বৃহস্পতিবার। আজকে নয়াদিল্লিতে আমাদের প্রতিনিধিকে খুব পরিষ্কার ভাষায় মুকুল রায় জানিয়ে দেন, পাশাপাশি জানান আরও কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমরা প্রশ্ন করি যে যেটা শোনা যাচ্ছে সিবিআইয়ের যা ধারণা, তাতে সুদীপ্ত সেন ফেরার হওয়ার পরেও মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন, এই ধারণার কোনো সত্যতা আছে কিনা। মুকুল রায় জানান যে কোনো অবস্থায় সুদীপ্ত সেন ফেরার হওয়ার পরে তার সঙ্গে কোনো বৈঠক হয়নি, কিন্তু তার আগে দুবার বৈঠক হয়েছে, একটি কলকাতায় এবং আরেকটি ডেলোয়। যে কালিম্পংয়ের ডেলোয় বৈঠক নিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছিল, বারবার পাল্টা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনো প্রমাণ আছে, তার সব থেকে বড় প্রমাণ আজ মুকুল রায়ের সাক্ষ্য। মুকুল রায় জানিয়ে দিয়েছেন দুবার তার সঙ্গে সুদীপ্ত সেনের দেখা হয়েছিল, একটি কলকাতায় এবং একটি কালিম্পংয়ের ডেলোয়। তাই নিয়ে আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। সিবিআই রাডারে এবার ডেলোর মিটিং, মুকুলকে ডাক কি আদতে মাথায় হাত? আমাদের সঙ্গে একদিকে আছেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, অন্যদিকে আছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আছেন শিক্ষক বিজন সরকার, কিছুক্ষণের মধ্যে বিজেপি নেতা রিতেশ তিওয়ারি এই অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার আগে দেখাবো যে প্রশ্ন থেকে এবং মুকুল রায়ের যে বক্তব্য থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছিল। হ্যাঁ, সুদীপ্ত সেনকে একবার নয় দুবার মিট করেন মুকুল রায়, একবার কলকাতায় আর একবার কালিম্পংয়ের ডেলোয়। ডেলোর বৈঠক নিয়ে প্রথমবার মুখ খুললেন মুকুল রায়। সেই সঙ্গে যে বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে, সেই বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু কলকাতা থেকে পালানোর পর সুদীপ্ত সেনের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি বলেই দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সুদীপ্ত সেনের সঙ্গে কোনো মিটিং করেছেন? নেভার। পালানোর পর? না, নেভার নেভার। বর্তমানে দিল্লিতে রয়েছেন মুকুল। দিল্লি পৌঁছে গিয়েছেন তার বিধায়ক পুত্র শুভ্রাংশুও। বাবা ছেলে দুজনে মিলে এদিন পুজোও দেন। মুকুলের বক্তব্য, তিনি সোজা সাপটা লোক, তাই অসুস্থ বলে সিবিআইকে এড়াবেন এমনটা নয়। তিনি কলকাতায় ফিরে কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করবেন। মুকুলের এই বক্তব্যের পেছনে মদন মিত্রকে খোঁচা রয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কারণ অসুস্থতার অজুহাতে বারবার সিবিআইকে এড়ানোর এবং গ্রেফতার হওয়ার পরও অসুস্থতার কারণ দেখিয়ে জেল যাত্রা এড়ানোর অভিযোগ উঠেছে মদন মিত্রর বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে মুকুল রায়ের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিকে মুকুল রায় এদিন ফের দাবি করেন তিনি কখনো কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেননি। আমি কোনো ধরনের কোনো ইমোরাল, ইললিগাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অর অ্যাজ এ কাস্টোডিয়ান অফ মাই পলিটিক্যাল পার্টি যুক্ত ছিলাম না। অতএব আমার লুকোনোর কিছু নেই, হাইড করারও কিছু নেই। স্বাভাবিকভাবেই আমি কালকে ফিরে যাব, গিয়েই যোগাযোগ করে তাদের সাথে দেখা করব। ডেলোর বৈঠকে সুদীপ্ত সেন, মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বলেও দাবি কুণাল ঘোষের। মুকুল রায় বৈঠকের কথা স্বীকার করলেও এ নিয়ে মুখ্যমন্ত্রীর কিন্তু মুখে কুলুপ, যা রহস্য আরও বাড়িয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এদিকে মৌখিকভাবে মুকুল রায় প্রথমবার ডেলোর বৈঠকের কথা স্বীকার করলেও জেরার মুখে যদি অস্বীকার করেন তাহলে তার জন্য রণকৌশলও ঠিক করে রেখেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, জেরায় মুকুল রায়কে প্রশ্ন করা হতে পারে ডেলোর বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছিল। মুকুল রায় যদি বলেন তিনি ওই বৈঠকে ছিলেন না বা ওই বৈঠক সম্পর্কে তিনি কিছু জানেন না, তাহলে তার সামনে পেশ করা হবে তারই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সংক্রান্ত তথ্য। সূত্রের খবর, যাতে স্পষ্ট দেখা গিয়েছে বৈঠকের সময় ডেলোতেই ছিলেন মুকুল রায়। এরপরও যদি মুকুল রায় বৈঠকে থাকার কথা স্বীকার না করেন তাহলে তার সামনে পেশ করা হতে পারে বিমান বা ট্রেনের ট্রাভেল চার্ট, যাতে দেখা গিয়েছে কোন সময় কোন পথে কালিম্পং গিয়েছিলেন মুকুল রায়, কতদিন ছিলেন এবং সেখান থেকে আর কোন কোন জায়গায় গিয়েছিলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে সারদা কেলেঙ্কারির তদন্ত ক্রমশ কান ছেড়ে মাথার দিকে এগোচ্ছে। সাংসদ মন্ত্রী হাজতে যাওয়ার পর এবার সিবিআই এর তলব সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সিবিআই সূত্রে খবর, মুকুল রায়কে সামনে রেখে এবার তারা আরও বড় মাথার বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করতে চাইছে। বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।
অনবদা মুকুল রায়ের বক্তব্য খুব পরিষ্কার, আমি যা করেছি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এটা ব্যক্তি মুকুল রায়ের বিষয় নয়, চেয়ারের বিষয়। মুকুল রায় যা করেছেন সেটা করেছেন দলের জন্য, আর তা নয়। না, সেটা তো ঠিকই। আসল কি জানো তো, সে আমি মানে শিরে সর্পাঘাত যেটা বলছি, যে ওই এক মানে শ্রাদ্ধ বাড়িতে গেছে একজন খেতে, খাচ্ছে, বলে কি হলো, কার শ্রাদ্ধ? বলে আরে রামবাবুর শ্রাদ্ধ। বলছে রামবাবুকে তো দেখছি না। প্রথমে বললো রামবাবুর শ্রাদ্ধ মশাই খাচ্ছেন, ওহো মারা গেছে, কিসে মারা গেল? বলো শিরে সর্পাঘাত। বলো ভাগ্যিস চোখটা বেচ্চা গেছে। এই যে চোখটা বাইচ্চা গেছে, আসল চোখটা হলো মমতা ব্যানার্জি। এখন দেহটা চলে গেছে, সততার প্রতীক, মা মাটি মানুষ সব চলে গেছে। মানে মদন মুকুল মমতা, এই তো মা মাটি মানুষের 3 ম হয়েছে, ভেরি ডিফিকাল্ট। এবং এই যে বলছে আমি অনৈতিক কাজ করিনি, সবকটা এমএলএ কেনা বেচা, রাজ্যসভায় ভোট এদিক করা, কাউন্সিলর কেনা বেচা, পুলিশ দিয়ে উল্টো দিকে হেনস্থা করা, যাকে টানতে হবে দলে, হলদিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গা, উত্তরবঙ্গ পর্যন্ত সব জায়গায় এ করেছে। আপনি যে কটা দলের জন্য, হ্যাঁ প্রত্যেকটা কিন্তু দলের জন্য, আমি বলতে আসছি দলের জন্য। এবং যে টাকা যদি সে নিয়ে থাকে, প্রথমত ডেলোইক নিক কি সুদীপ্ত সেনের সঙ্গে নিক, এটাও কিন্তু দলের জন্য খরচটা করেছে। আমি তো প্রথম দিন থেকে বলছি যে দলের জন্য, মানে সে 16 লক্ষ টাকা করে, 15 লাখ টাকা, 16 লাখ টাকা করে পার হেড দিয়েছে। এটা অমিত মিত্র নিজে টাকাটা গিয়ে জমা দিয়েছে ব্যাংকে, ওর টাকাটা। এবং তাহলে 234 জন দাঁড়িয়েছে, এখানেই 30 কোটি টাকার উপর, 34 কোটি টাকার উপর হয়ে যায়, প্লাস পরে 8 লাখ টাকা দিয়েছে। তো 50 কোটি টাকা এখানে হিসাব। এই 50 কোটি টাকা প্রশ্নটা হলো দলের জন্য দিয়েছে। কিন্তু আমি যদি চুরি করি, বলে আমার ভাই হাত চুরি করেছে, দেহ তো চুরি করেনি। প্রশ্নটা হলো দলের জন্য করেছে ঠিকই, কিন্তু হি ওয়াজ দি মাস্টার মাইন্ড। এখন মমতা যদি বলে ভাই আমি তো করিনি, দলের জন্য করেছি, দলের জন্য, হু আর দি বেনিফিশিয়ারিজ? মুকুল সে সর্বভারতীয় একজন নেতা। তো সেখানে আজকে মোদিজি যদি কোনো ভুল করে, সে বলবে যে ভাই আমি দলের জন্য করেছি, হি ইজ টু আনসার। তারপরে এই যে বৈঠক কি করে বলছে যে বৈঠক হয়েছিল, কিন্তু পালাবার পর আমি বৈঠক করিনি, ফেরার হওয়ার পর, সেটা সত্যি কথা। 7 এপ্রিল অবভিয়াসলি তারপরেই তো অ্যারেস্ট হয়েছে, বৈঠক করবে কি করে? দেখুন ওর কথাই কিন্তু ফাঁক আছে। যে মুহূর্তে বললো যে ধরার পর বৈঠক হয়নি, অবভিয়াসলি ধরার পর বৈঠক হবে কি করে? যে তো কাশ্মীরে আছে, কিন্তু সেলফোনের যে কল লিস্ট, পালিয়ে গেছিল 7ই এপ্রিল। মুকুল রায়ের বক্তব্য 7ই এপ্রিলের পর, ফেরার হওয়ার পর আমার সঙ্গে কোনো মিটিং হয়নি। অবভিয়াসলি কি করে দেখা হবে? তখন তো অ্যারেস্ট হলো, তারপর কাশ্মীর থেকে, এখান থেকে তো পালিয়ে গেল, মুকুল তো সঙ্গে যায়নি। কিন্তু এটা তো ঘটনা, কল লিস্টটা তো বলছে না যে এতগুলো কল লিস্ট না। ওনার এইখানে সিবিআইয়ের কাছে যা তথ্য এসছে, তাতে 18ই এপ্রিল দিল্লিতে ফেরার হওয়ার পরও একটা বৈঠক হওয়ার সম্ভাবনা মুকুল রায় ডিনাই করছেন। ওটা বাদদি দুটো জিনিস হচ্ছে, যে সুদীপ্ত সেনকে চিনি না, এটা গণ। মদন চেনে সুদীপ্ত সেনকে, মমতা ব্যানার্জি নিজে চেনে, কারণ তার প্রোগ্রামে, ওই যে কলকাতা কুণাল যে প্রোগ্রামটা করতো, হ্যাঁ 1 লাখের, মমতা ব্যানার্জি নিজে সে প্রোগ্রামটা করেছে। কলম পত্রিকা অ্যাম্বুলেন্স উদ্বোধন, কলম পত্রিকার উদ্বোধন এসেছিল, প্রথম সারিতে ছিল সুদীপ্তর সঙ্গে মমতা ব্যানার্জি। এবং লাস্টে যেটা বেরোবে, এই যে হায়াত রিজেন্সি, যেটা সব্যসাচী দত্ত যেটা ওপেন করলো, মানে ডিসক্লোজ করলো অন মানে ফিল্ম ফেস্টিভ্যাল, সল্ট লেকের মেলা এবং ফিল্ম ফেস্টিভ্যাল, সেই রাত্রে যেটা হায়াত রিজেন্সিতে পার্টি হয়েছিল, সেখানে মমতা ওয়াজ প্রেজেন্ট অ্যাকর্ডিং টু কনফার্ম সোর্সেস, কিন্তু কনফার্মড এখন। সেখানে সুদীপ্ত সেনও গেছে রাত 12টা 1টা, এবং তার পেমেন্ট হচ্ছে 2 লক্ষ টাকা। সিবিআই যেটা বলছে, সবাই বলছে যে 2 লাখ টাকা পেমেন্ট হয় কি করে এত বড় পার্টি, হু পেড ইট? 2 লক্ষ টাকাও কে পে করেছে বলতে পারছে না, তো 2 লাখ টাকা তো এত বড় পার্টি হয় না। সুতরাং এভরিবডি ইজ ইনভলভ। ফাইন, আমি দ্রুত একবার দেখবো যে অনেকে বলছেন যে আসলে ডেলোর মিটিং এর কথা এখন মানতে হচ্ছে, তার কারণ সিবিআই সূত্রের খবর, 2টো ভিডিও ক্লিপ, কলমের মতো দেখতে, পেন ক্যামেরায় তোলা ভিডিও ক্লিপ, সেটা নাকি সিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। দেখব একটি স্পাই ক্যামেরা, 2টি বৈঠক, 2টি ভিডিও ফুটেজ। মুকুল রায়কে সিবিআই তলবের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার সারদা কেলেঙ্কারির তদন্তে কান ছেড়ে মাথায় হাত দিল সিবিআই? এই জল্পনাকে আরো জোরালো করেছে সিবিআই সূত্রে মেলা এক চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তাদের হাতে এসেছে 2টি ভিডিও ফুটেজ। গোপন ক্যামেরায় তোলা এই 1.5 মিনিটের ফুটেজ দুটি কালিম্পংয়ের ডেলোতে হওয়া 2টি বৈঠকের। যে বৈঠক দুটি নিয়ে ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ। সূত্রের খবর, জেলে বসে লেখা বিবৃতিতে তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ দাবি করেন,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত সেনের বৈঠক হয় কালিম্পংয়ের ডেলোতে জিটিএ বাংলোয়। ওখানেই মুখ্যমন্ত্রী থাকছিলেন। পরপর দুদিন দুটি বৈঠক হয়। প্রথমটি রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে, দ্বিতীয়টি সুদীপ্ত সেনের সঙ্গে। দুটি বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মুকুল রায়। বিবৃতিতে সাসপেন্ডেড তৃণমূল সাংসদের দাবি, পরবর্তী লোকসভা নির্বাচনে তৃতীয় বিকল্প ও প্রধানমন্ত্রী হিসেবে মমতাকে প্রজেক্ট করে প্রচার নিয়ে খোলাখুলি কথা হয় ডেলোর ওই বৈঠকে। সিবিআই সূত্রে দাবি, এই দুটি বৈঠকের ফুটেজই এসে পৌঁছেছে তাদের হাতে, সৌজন্যে সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। কুণালের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, পেনে লুকিয়ে থাকা ক্যামেরা দিয়ে ডেলোর ওই দুটি বৈঠকের ছবি তুলেছিলেন তিনি। সেই ফুটেজই তুলে দিয়েছেন সিবিআই এর হাতে। সূত্রের খবর, সিবিআই জেরায় ডেলোর এই বৈঠক নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হতে পারে মুকুল রায়কে। সূত্রের খবর, এছাড়াও তার জন্য প্রস্তুত অসংখ্য প্রশ্নবাণ। দেখে নেওয়া যাক কি কি রয়েছে সেই সম্ভাব্য প্রশ্নের তালিকায়। মুকুল রায়কে প্রশ্ন করা হতে পারে সুদীপ্ত সেনের সঙ্গে কিভাবে, কার মাধ্যমে তার পরিচয় হয়। সুদীপ্ত সেনের দাবি, লোকসভা ও বিধানসভা ভোটে তিনি তৃণমূলকে টাকা দিয়েছেন। এটা সত্যি। সুদীপ্ত সেনের দাবি যদি মুকুল রায় মেনে নেন, সেক্ষেত্রে তাকে প্রশ্ন করা হতে পারে টাকা নেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি নির্দেশ ছিল। এছাড়াও তার কাছে জানতে চাওয়া হতে পারে আইআরসিটিসির সঙ্গে সারদার চুক্তিতে তাঁর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল। আসিফ খান থেকে অরবিন্দ সিংহ চৌহান, সবারই দাবি সুদীপ্ত সেন ফেরার হওয়ার আগে নিজাম প্যালেসে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন। এটা সত্যি। জবাবে মুকুল রায় হ্যাঁ বললে তাকে প্রশ্ন করা হবে কেন এই বৈঠক করেছিলেন তিনি। তৃণমূলের রাজ্যসভার সাংসদের কাছে জানতে চাওয়া হতে পারে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত রজত মজুমদারকে কি উদ্দেশ্যে সারদা গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল। দলের একাধিক বড় নেতা সারদার শীর্ষ পদে বসেছেন, অথচ দল তা জানত না। প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানের দাবি, মুকুল রায়ের টাকা দিল্লি, দুবাই, সিঙ্গাপুরে লগ্নি করা হয়েছে। এ বিষয়ে কি বলবেন? ফেরার হওয়ার পরও সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সারদা কেলেঙ্কারির পর সারদার সংবাদ মাধ্যমগুলি চালু রাখার উদ্যোগ কি নিয়েছিলেন? আসিফের দাবি, আপনার শ্যালকের স্ত্রীর নামে সম্প্রতি যে গাড়ি ও সম্পত্তি কেনা হয়েছে তার পুরো টাকাটাই সুদীপ্ত সেন দিয়েছেন। এটা সত্যি? প্রশ্ন তৈরি। সিবিআই এর আশা জবাব দেবেন মুকুল। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। তন্ময়বাবু, মুকুল রায় বলছেন যে আমি স্ট্রেট ফরওয়ার্ড লোক, অসুস্থ হওয়ার অজুহাতে ডিলে করব না। মদন মিত্রকে খোঁচা? প্রাথমিকভাবে তো তাই মনে হচ্ছে। তবে মুকুলবাবু এর সঙ্গে আর একটা কথা বললে আমি খুশি হতাম। ডেলোর বৈঠকের কথা প্রথম যখন আমাদের পার্টির নেতা গৌতম দেব উত্থাপন করেছিলেন এবং ওই বিধানসভার টাকা দেওয়ার কথা, যা একটু আগে অরুণাভবাবুও বললেন, কুপন কেলেঙ্কারি, কুপন কেলেঙ্কারি, তখন একটা মানহানির মামলা গৌতম দেবের বিরুদ্ধে মুকুল রায় করেছিলেন। এখন পর্যন্ত তার 19টা শুনানি হয়েছে, একটাতেও তিনি অ্যাপিয়ার করেননি। এর সঙ্গে যদি মাননীয় মুকুলবাবু এই কথা বলতেন যে আমি সেই মামলাটা প্রত্যাহার করে নেব, সিবিআইয়ের মামলাটা আগে সামলে নেব, তাহলে পরে আমি আরেকটু খুশি হতাম। আসল প্রশ্ন তো এইটা অরুণাভবাবু তুলেইছেন যে সুপ্রিম কোর্টও তাই বলেছে, হু আর দ্য বেনিফিশিয়ারিজ, খুঁজে বের করতে হবে। এই বৃহত্তর ষড়যন্ত্রের পেছনে কারা, খুঁজে বের করতে হবে। এখন বৃহত্তর ষড়যন্ত্রের পেছনে কারা? যারা 14 দিনে 86 বার ফোন করেছে তারা। বৃহত্তর ষড়যন্ত্রের পেছনে কারা? যারা এই গোটা ব্যাপারটাকে ঘটতে দিয়েছে তারা। এবং আপনি ইতিপূর্বে বহুবার আপনার চ্যানেল সহ বহু জায়গায় উত্থাপিত হয়েছে, হ্যাঁ বলছি, আপনার সব চ্যানেল সহ বহু জায়গায় উত্থাপিত হয়েছে যে সারদার যে টাকা, সেই টাকার লগ্নির রমরমাহর সঙ্গে তৃণমূলের উত্থানের একটা অদ্ভুত রকমের মিল আছে। তৃণমূল বাড়ছে, সারদা বাড়ছে, তৃণমূল বাড়ছে, সারদা বাড়ছে, এক বছরের মধ্যে দ্বিগুণ চতুর্গুণ হয়েছে। এবং দেখা যাচ্ছে যে তৃণমূল সবচাইতে বেশি সারদায় উপকৃত হচ্ছে। পাশাপাশি আরেকটা বলুন যে রাজ্যে স্বল্প সঞ্চয়ের পরিমাণ ক্রমশ কমেছে, এটা পশ্চিমবঙ্গ 1 নম্বর ছিল এক সময়। এখন আমার আরেকটা আশঙ্কা হচ্ছে, স্বল্প সঞ্চয় তো কমেছে, প্রেসিডেন্সি জেলে কি অবস্থান কমে যাচ্ছে। ধরুন মন্দির ওয়ার্ডে কতজন থাকতে পারে? আপনি তো অনেক বড় সাংবাদিক, আপনার কি জানা আছে মন্দির ওয়ার্ডে ঠিক কতজন প্রিজনার থাকতে পারে? একটা চোর, সে গাধায় চড়ুক আর ঘোড়ায় চড়ি আসুক, টকবগিয়ে চোর মানে চোর, এই যেখানেই থাক, কি না, ঠিকই তো। আর একটা কথা হচ্ছে এইটা, আর একটা কথা হচ্ছে এইটা যে এই সরকার যেদিন 1 বছর পূর্ণ করলো, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 বছরে
5 বছরের কাজ করে দিয়েছি। কিন্তু অঙ্কের নিয়মে আমরা সবাই এখানে একমত যে একটা সরকার যখন 4 বছর পেরোয় তখন সে সরকার যা যা করতে পারে তার 80 ভাগই পূরণ হওয়ার কথা। এখন একটা সরকারের প্রধান যদি 5 জনের নাম বলে, কেউ তো বলেনি, কংগ্রেস বলেনি, বিজেপি বলেনি, তৃণমূল, সিপিএম বলেনি, আরএসপি বলেনি, কেউ বলেনি। সারদা কেলেঙ্কারিতে সিট যখন তদন্ত করছে, সিবিআই যখন আসেনি, ওই স্পেশাল ইনভেস্টিগেশন টিম যখন সাপ্রেশন অফ ইনফরমেশন টিম হিসাবে কাজ করছে, সেই সময় আউট অফ নাথিং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম 5টা নাম উচ্চারণ করেছিলেন। ঘটনাচক্রে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করতে আসবার পরে সেই 5টা নামের যে অর্ডারে 1, 2, 3, 4, 5 বলা ছিল তার উল্টো অর্ডারে 1, 2, 3, 4 পর্যন্ত পৌঁছেছে, এবং সেটা সরকারের 4 বছরের মাথায়, মানে মোট 5-এর 80%কে সিবিআই ছুঁয়ে ফেলেছে। ফাইন, আমি রিতেশ তিওয়ারির কাছে আসবো। শোনা যাচ্ছে মুকুল রায় এবং তৃণমূলের অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। কোথাও আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? শীর্ষস্থানীয় বিজেপি কয়েকজন নেতার নামও শোনা যাচ্ছে যারা সময় দিয়েছেন তৃণমূল নেতাদের। না, এটা তো যখন মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গেছিলেন এবং যেই মুহূর্তে আদবানিজির বাড়ি থেকে বেরিয়ে এসে অরুণ জেটলির বাড়িতে যান, তারপরে এটাও শোনা গেছিল। কিন্তু পরের দিন যখন সৃঞ্জয় বসু গ্রেপ্তার হয়, তারপর থেকে এই যে শোনা যাচ্ছে ব্যাপারটা কার্যত গেছিল তো, হ্যাঁ, এটা তো অস্বীকার করে প্রকাশ্যে গেছে, প্রকাশ্য গেছে, ওরা পাত্তা দাও, কিন্তু ফিরে সেটা অন্য জিনিস, রেজাল্ট তাই বলছে। কিন্তু ফিরে আসার পর থেকে এই গুঞ্জনটা কার্যত শান্ত হয়ে গেছে। একটা জিজ্ঞেস করবো, সিদ্ধার্থনাথ সিংহর কাছে কি মুকুল পরশুদিন ফোন করেছিল? একটু জেনে বলে দাও না। কালকে ফোন করেছিল? তুমি তোমায় বলেছে মুকুল? কাল রাত 9টায় শোনা যাচ্ছে, অনেক কিছু ভাসছে তো। তোমার জানার কথা না, বলো তোমার জানার বলো না। বাঁচার জন্য সে তো আমরা খড়কুটো ধরার চেষ্টা না, করি। একটা জিনিস পুরো পরিষ্কার, পুরো তদন্তটাকে দেখছে সুপ্রিম কোর্ট। আবেদনকারীর মনে যদি এরকম সন্দেহ জাগে যে সিদ্ধার্থনাথ সিং বা আরো অন্য কারোর কাছে অ্যাপ্রোচ করে এরা আসতে পারে, তাহলে তারা মানে মূর্খের স্বর্গে বাস করেন, এটা ছাড়া অন্য কিছু নয়। 1 নম্বর উনাবোধ সময় খুবই সংক্ষিপ্ত। দেখুন, প্রথম দিন থেকে যদি আমরা সারদার তদন্ত পুরোপুরি, উনি যে শব্দটা ব্যবহার করেছেন সাপ্রেশন অফ ইনভেস্টিগেশন, এটা একদম ঠিক। কারণ যে বক্তব্যটা নাম কারা বলেছে, নাম বলেছেন কুণাল ঘোষ, তিনি তার পরিচয় মেম্বার পার্লামেন্ট তৃণমূল কংগ্রেস। নাম বলেছেন ডাকাত রানী আসিফ খান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক। কোন রাজনৈতিক মানে প্রতিপক্ষের কোন নেতারা তৃণমূল কংগ্রেস নেতাদের নাম বলেনি। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় 5টা নাম বললেন, তাদের মধ্যে যে একজন গ্রেপ্তার হয়েছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটি তাকে অ্যারেস্ট করেছিল। এখন তিনি 5টা নাম বলে রেখেছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সিবিআই যে লড়াইটা, আমরা ছোটবেলায় মোহনবাগান 5 গোল খেয়েছিল, সুব্রত ভট্টাচার্য ভাস্কর গাঙ্গুলিকে 1 থাপ্পড়ে মেরেছিলেন, অনেকদিন এইটা আলোচনাটা চলেছিল। এখন একটা জিনিস দেখা যে 5-0টা কি হবে না 5-0-র মধ্যে কোনো ব্যবধান থেকে যাবে, এটাই হচ্ছে বাংলার মানুষ, সারা দেশের মানুষ সেই দিকে তাকিয়ে রয়েছে যে 5-0টা কত দ্রুত মানুষ দেখতে পাবে। মানুষ একটু জানতে চাই, যে একটু বলে দিও পরে এই ফোনের কথাটা। আচ্ছা, এই ধরনের কথা বারবার উঠবে, আমরা নিশ্চিত যে সিবিআই ফোনে কথা হতেই পারে, তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হলেই হলো। প্রক্রিয়া চলবে, যারা দোষী সিবিআই তদন্তের মধ্যে যাদের নাম উঠে আসবে, দুজন রাজনীতিবিদ কথা বলবেন, তাদের কাজ করবেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে কথা বললে তাদের সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা পলিটিক্যাল আনটাচেবিলিটিতে বিশ্বাস করি। আমার বিজনের কাছে আসতে যে ভয় লাগছে, তার কারণ বিজন ডিফেন্ড করবেন, কিন্তু বিজন তো বলছেন তারা দলকে ডিফেন্ড করবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা সিরিয়াস সন্দেহ দেখা দিয়েছে। তার কারণ আপনি জাস্ট ক্যামেরার সামনে যেটুকু আছে, সুমনদা, যে কথাটা বারবার উঠছে, যে লোকটা পালিয়ে যাচ্ছে তার আগের দিনও 500 কোটি টাকা তার কাছ থেকে নিতে হয়। এই ধরনের ঘটনা সারা ভারতের ইতিহাসে। আমার প্রশ্নে ফিরছি যে কালকে কি দেখলাম আমরা, যে পার্থ চট্টোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করে সিবিআই কে বিজেপির ফ্রন্টাল অর্গানাইজেশন ইত্যাদি বললেন, মুকুল রায় কিন্তু একটা শব্দও বললেন না। মানে আমি বলছি খুব স্বাভাবিকভাবেই কালকে বা আজকে মুকুল রায়ের বলা উচিত ছিল তার পার্টির লাইন মেনে যে সিবিআই পক্ষপাত দুষ্ট। মুকুল রায় বলেননি, বরঞ্চ বলেছেন অসুস্থতার অজুহাত দেব না, দেখা করব তাদের সঙ্গে। খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন মুকুল, আমি এতে খুশি। কিন্তু কার লাইনটা ঠিক, পার্টির লাইনটা না মুকুল রায়ের লাইনটা? না, মুকুল বাবু যে কথা বলেছেন সেটাও ঠিক,
পার্থ চট্টোপাধ্যায় যেটা বলেছেন দলের মহাসচিব হিসাবে সেটাও ঠিক। তার কারণ মানে দলের অবস্থানটা মুকুল রায়ের অবস্থান নয়। না না, তাকে তো ডাকা হয়েছে, তিনি যাবেন না এই কথাটা বলছেন না। তিনি বলছেন যে আমি আমার বলছি, অসুস্থতার আমি কোনো ভান সিবিআই করব না, আমি যাব। সম্পর্কে কোনো অভিযোগ মুকুল রায় তোলেননি, এটা ফ্যাক্ট। হ্যাঁ, এটা ফ্যাক্ট, তিনি বলেননি এখনো পর্যন্ত। কিন্তু প্রশ্ন এটা, তার এর থেকে মানে মুকুল রায় কিছু বললেন না মানে সিবিআই, বিজেপি ব্যবহার করছে সিবিআই কে, এই প্রশ্ন থেকে সরে আসছে না দল। সে প্রশ্ন সাধারণ মানুষও তুলছে। যিনি অ্যাকিউজ, যাকে ডেকেছে, যিনি যাবেন, তিনি বলছেন সাধারণ মানুষ অস্বাভাবিক না? মানে আমি বলছি যে তুমি বলছো, পার্থ চট্টোপাধ্যায় বলছেন যাদের সিবিআই ডাকেননি, আর যাকে ডেকেছেন তিনি বলছেন না, এটা অস্বাভাবিক ঠেকছে সেটা না? এখন যাওয়ার পর কি বলেন সেটা দেখার প্রশ্ন। প্রশ্নটা হলো এখানে দিল্লি থেকে যে ফোন। যারা এর সঙ্গে যুক্ত, এই সারদার ঘটনায় যারা যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হোক, এ নিয়ে কোনো বিষয় নেই। কিন্তু আরেকটা জিনিস আমায় বলো, সেটা হচ্ছে যে বারবার দেখা যাচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারাই তুলছেন। মানে কুণাল ঘোষ সাসপেন্ডেড হতে পারেন, তৃণমূলের নেতা আসিফ খান সাসপেন্ডেড হতে পারেন, মুকুল রায় দক্ষিণহস্ত ছিলেন। কি বলেছিলেন আসিফ, একবার দেখাবো। যিনি চিঠিটা দিয়েছে কুণাল, ইডিকে সিবিআইকে 10 নম্বরে আমার নাম দিয়েছে, 11 নম্বরে মুকুলদার নাম। গ্রেফতার হওয়ার আগে গোপন ডেরা থেকে এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা একদা মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত আসিফ খান। এক্সক্লুসিভ সেই সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। সরাসরি মুকুল রায় আছে, সরাসরি মুকুল রায় আছে। কেন মুকুল রায় তো করেছে টাকার জন্যই সব। মুকুল রায় একটাই কথা 2012-তে বুঝে গেছে যে রাজনীতি আগের দিনে করতে গেলে টাকা লাগবে, নাহলে টাকা না হলে হবে না। যেদিন ওকে রেল মন্ত্রীর ডিজাইন দিতে হবে, দলটা সেদিনই ভাঙার মুখে থাকছিল। আসিফ খানের চাঞ্চল্যকর দাবি, সুদীপ্ত সেনের টাকা বিদেশে ট্রাস্ট করে রেখে দেওয়া হয়েছে। আমি মুকুলদার বাড়িতে বসে আছি, সারদার যা ঘটেছে সেটা মুকুলদার জানে, আমি জানি। বিদেশে ট্রাস্ট করে টাকা রেখে দেওয়া হয়েছে। কেনিয়াতে যে ট্রাস্ট আছে, কেনিয়াতে ট্রাস্টে সব কিছু কেনা যায়, মানে লোকও কেনা যায়, অথরাইজেশনও কেনা যায়। একটা প্রাইভেসি, আপনার একটা লোক থাকবে যে পুরোটা হ্যান্ডলিং করবে। কেনিয়া, মরিশাস। কখনো আবার সরাসরি মুকুল রায়কে নিশানা করেন তার একদা ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত আসিফ খান। ক্রাইমটা হয়েছে টাকা, ক্রাইমটা হচ্ছে টাকা। কথাটা হচ্ছে একটা টাকা চিট হয়েছে, এফআইআর হয়েছে, 400 মামলা হয়েছে, টাকা কোথায় গেছে এটা তদন্ত হচ্ছে। আমার কাছে টাকাটা যার কাছে আছে সে বাঁচবে, হতে পারে টাকাটা মুকুলদার কাছে আছে। মুকুল রায়ের বিরুদ্ধে আরও অভিযোগে সরব হয়েছেন আসিফ খান। যেখানে টাকা আছে সেটা তো আমি জানি, টাকাটা ব্যাংকেই আছে। টাকাটা কম করে 150 কোম্পানি পারচেজ হয়েছে কলকাতায়, পেপার কোম্পানি পারচেজ হয়েছে, ওই কোম্পানিতে বাইক টাকা ঢুকে আছে টোটালটা। এই টাকা এই টাইমিং এর মধ্যে দিয়ে, এই টাইমিং অবধি কোম্পানি পারচেজ হয়ে গেছে। আর বিদেশে টাকা পড়ে আছে দুটো পার্ট। মুকুল রায় ওটা তো সুদীপ্ত সেনের গল্পই নেই। সুদীপ্ত সেনের 400 কোম্পানি 500 কোম্পানি যা ছিল সেটা সুদীপ্ত সেনের। এটা সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট ওই টাকা দিয়ে কোম্পানি কেনা হয়েছে। যে মমতাদি বলেছে যে আমার একটা নিজস্ব চ্যানেল হবে বিশ্ববাংলা, এই চ্যানেল করতে গেলে কম করে এটা রিকভার হতে গেলে 3 বছর সময় লাগবে। এই চ্যানেল চালাতে গেলে প্রতি মাসে কোম্পানি 1.5 থেকে 2 কোটি টাকা লাগবে। কোম্পানি এই গল্পতে কোম্পানি কেনা শুরু হয়ে গেল। টাকাটা তো হোয়াইট রাখতে হবে, নাহলে চ্যানেলটা চলবে কি করে? ঠিক আছে, এটা একটা ইন্ডিয়ান পার্ট যেটা ভারতের আরওসির আন্ডারে। ওইটা কোনো ভারত সরকার কোনো বড় প্যাকেজ তো বাংলাকে দেয়নি যে ওইটাকে কেনা হবে। এ বিষয়ে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। জানিয়েছেন যা বলার বৃহস্পতিবারের পরে বলবেন। জমি সংক্রান্ত মামলায় প্রতারণার অভিযোগে কয়েক মাস আগে আসিফ খানকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। যদিও আসিফ খানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলায় তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এবিপি আনন্দ। কি বলবেন বিজয়? আমি দুটো কথা বলবো। এক হচ্ছে সিবিআই আদালতে ধমক খাচ্ছে নরেশ ভালোটিয়ার কেসে। এই যারা সিবিআই তদন্ত করছে যে আধিকারিকরা, তাদের কিন্তু কোর্টে প্রমাণ করতে হবে এই জিনিসগুলো, প্রমাণ করতে হবে, তার দিকে আমরাও তাকিয়ে থাকবো। কিন্তু প্রশ্ন হলো বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে বারবার সিবিআই দিয়ে এইভাবে জালে ফাঁসিয়ে তাদের দলে টানার যে চেষ্টা, এই চেষ্টা কিন্তু আজকে দিল্লির রাজনীতিতে, একটু বলে নি, দিল্লির রাজনীতিতেও কিন্তু একটা চর্চা। দলে টানারটা নতুন, দলে টানা সিবিআই কে ব্যবহার করিয়ে এইভাবে দলে টানার একটা চেষ্টা হচ্ছে। বিজেপিতে যাচ্ছে। আমি মুকুল বাবুর থেকে শুরু করে কোনো বাবুর নাম বলতে চাই না, বহু নেতাকে এইভাবে দলে টানার চেষ্টা করে হচ্ছে। কংগ্রেস নেতৃত্ব বলেছে যে এটাও বিজেপি তাদের মতো করে ব্যবহার করছে। ঠিক আছে, সেন্ট্রাল থেকে এই অভিযোগ তোলা হয়েছে। সেন্ট্রাল থেকে অভিষেক সিংভি মুর্মু বলেছে এই কথা, অভিযোগ করেছে যে রাজনৈতিক বরঞ্চ কপিল সিব্বল ব্যক্তিগতভাবেও মামলা করতে চাননি।
আর কত শুনবেন? সেটা আলাদা, কিন্তু দলের থেকে এই প্রশ্ন উঠেছে। একবারও সরকার নিয়ে কোনো প্রশ্ন কংগ্রেস তোলেনি। সিবিআই তদন্ত করুক, নিরপেক্ষভাবে করুক, কিন্তু বিজেপির ইন্ধনে করতে গিয়ে তৃণমূলকে ধ্বংস করার যে চেষ্টায় নেমেছে সেটা না করুক। কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে, এমপিএস এর, বিমান বসু, গৌতম দেব, সুজন চক্রবর্তী, সারদাতে অবদান আছে, একেবারে শেষ হয়ে আসছে। দ্রুত দেখবো আমার এই পর্বের বক্তারা কে কি বললে। সমস্ত ধরনের সরকারি ছোঁয়াচ বাঁচিয়ে একটা শিক্ষাঙ্গন তার নিজের পথে পরিচালিত হবে। স্বশাসনের ধারণাটা ঠিক এই রকম, কিন্তু যাদবপুরে সম্প্রতি আমরা দেখলাম প্রত্যেকটা পদে পদে সরকারি নিয়ন্ত্রণ, এবং যার ক্লাইম্যাক্স সম্ভবত গতকাল নগ্ন নির্লজ্জ সরকারি হস্তক্ষেপে। আর আজকে অভিজিৎ চক্রবর্তী বিদায়ী উপাচার্য, তিনি প্রমাণ করে দিলেন তিনি এক এবং অদ্বিতীয় অভিজিৎ চক্রবর্তী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে যে চতুর্দিকে এমন কালি ছেটানো যায়, তা বিদায়ী উপাচার্য আরও একবার বোধহয় চোখে আঙুল দিয়ে রেখে দিলেন। এই সমস্ত নিয়ে আমাদের বিতর্ক, আমাদের আজকের বিষয়। যাদবপুরের স্বশাসনে নবান্নের আঘাত, ক্যাম্পাসে ছাত্র পেটানোর দায় মমতার ঘাড়েই চাপালেন অভিজিৎ। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন গীতশ্রী সরকার। কনভোকেশনের দিন গীতশ্রী এবং অন্যান্য ছাত্রছাত্রীদের আমরা দেখেছি পদক না নিতে এই উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিবাদে। আছেন নীলাঞ্জনা গুপ্ত, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবং গ্লুটার সাধারণ সম্পাদকও বটে। আমার অন্যদিকে রয়েছেন প্রাক্তন উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন উপাধ্যায়, এবং আছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। ওদের কাছে যাব, কিন্তু আজকে যে খেলাটা দেখালেন একেবারে শেষ বেলায় বিদায়ী উপাচার্য অভিজিৎ বাবু, দেখুন শুরুতেই। পুলিশ কি করবে সেটা পুলিশের ব্যাপার। ক্যাম্পাসে পুলিশ ঢোকানোর অভিজিৎ চক্রবর্তীর সিদ্ধান্ত ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত, তারপর পুলিশি বর্বরতা, ধিক্কারের সুর সব মহলে। কিন্তু এতদিন বাদেও ছাত্র পেটানোর সেই ঘটনায় বিন্দুমাত্র অনুতপ্ত নন অভিজিৎ চক্রবর্তী। উল্টে বিদায় বেলায় তাঁর কৌশলী মন্তব্য, ছাত্র পেটানোর দায় সুকৌশলে চাপিয়ে দিলেন সরকারের ঘাড়ে, বাড়ালেন নবান্নর অস্বস্তি, বল ঠেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের কোর্টে। আমাদের প্রার্থনা ছিল আমাদের মুক্ত করার জন্য, কিন্তু পুলিশ কি করবে সেটা পুলিশের ব্যাপার। সরকারকেও জানানো হয়েছিল এবং পুলিশ নিশ্চয়ই সরকারের অনুমতি নিয়েও এসেছিল। নিজের বিদায়কে স্মরণীয় করে রাখারও আপ্রাণ চেষ্টা করলেন অভিজিৎ চক্রবর্তী। তাঁর পদত্যাগকে শিক্ষার কালো দিন বলেও দাবি করলেন তিনি। গতকাল শিক্ষা জগতের ক্ষেত্রে একটা কালা দিবস হিসেবে পালন করা উচিত, যে সময় একজন ভাইস চ্যান্সেলরকে, একজন উপাচার্যকে তার কিছু পলিটিক্যাল অ্যাজিটেশন, আনডেমোক্রেটিক অ্যাজিটেশন, আনকনস্টিটিউশনাল অ্যাজিটেশনের কাছে তাকে বাধ্য হয়ে চলে যেতে হলো শুধুমাত্র ইউনিভার্সিটির স্বার্থে। ছাত্রছাত্রীদের পাল্টা প্রশ্ন, তাঁর পদত্যাগ যদি শিক্ষায় কালো দিন হয়, তাহলে ক্যাম্পাসে পুলিশ ডেকে পড়ুয়াদের পেটানোটা কি? যাদবপুরের আন্দোলনকে নৈরাজ্য আখ্যা দিতেও পিছু পাননি অভিজিৎ চক্রবর্তী। কিন্তু যে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে পড়ুয়াদের আন্দোলন শুরু হয়েছিল, সেই ছাত্রী কিন্তু অভিজিতের চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। My resignation is also a mark of protest against such anarchism. I am very relieved. খুব ভালো লাগছে. It's like 4.5 months of struggle. 28 August থেকে যখন start হয়. He was a very incapable administrator, and now that he is gone, everything will be normal. বিদায় বেলায় সাংবাদিক বৈঠকে নিজের অবস্থানকে সঠিক প্রমাণ করতে বাকি সবার ঘাড়ে দোষ চাপাতে একটুও দ্বিধাবোধ করলেন না অভিজিৎ চক্রবর্তী। কিন্তু যে শিক্ষক নিজের ছাত্রছাত্রীদের চোখেই নিচে নেমে যান, যিনি সন্তান সম বলেও ছাত্রছাত্রীদের পুলিশ ডেকে মার খাওয়ান, শত যুক্তি শত দোষারোপেও তার অবস্থান কি সঠিক প্রমাণিত হয়? হতে পারে প্রশ্ন শিক্ষা মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। স্যার, আপনাকে দিয়ে শুরু করবো। আনন্দমোহন বাবু, আপনি বলুন, এই গোটা ঘটনায় অটোনমাস যে যাদবপুর ইউনিভার্সিটি, এ তো লিখে দিতে হবে প্রত্যেকটা সরকারি পদক্ষেপে এই অটোনমাস যে আদর্শ সেটা লাঞ্ছিত হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী পদত্যাগে কেউ খুশি হবেন, কেউ দুঃখিত হবেন, কেউ প্রতিবাদ করবেন, অন্য কথা।
মুখ্যমন্ত্রী পদত্যাগ ঘোষণা করলেন তার 24 ঘন্টা পর প্রেস কনফারেন্স ডেকে ভিসি বলছেন যে আমি রিজাইন করছি, এবং তার উপর নাকি কোনো রাজনৈতিক চাপ নেই। মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনিও অধ্যাপনা করেছেন, মানে স্বশাসনের মানে কার্যত সমাধি হয়ে গেল অনেকে বলতে পারেন। আমার মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বা ভারতবর্ষের কোনো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এবং কালকে তার আগেও যেভাবে শিক্ষা দপ্তর এই ঘটনার মধ্যে তাদের মাথা গলিয়েছে সেটাও ছিল অনভিপ্রেত। আগেকার দিনে কখনো কোনো শিক্ষামন্ত্রী বা অন্য কেউ এসে এই ঘটনার মধ্যে এইভাবে মাথা গলাতো না। এবং গতকালের যে ঘটনাটা ঘটেছে সেটা আমার কাছে আরও আশ্চর্যজনক মনে হয়েছে। যে সম্বন্ধে সিদ্ধান্ত নিয়ে এই 5 মাসের আন্দোলনকে 4.5 মাসেই শেষ করে দেওয়া যেত, সেইখানে কালকে রঙ্গমঞ্চে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এসে নাটক করলেন, এবং লোকে সেটা দেখলো। ছাত্রছাত্রীদের প্রতি তার যদি এত সহৃদয় মনোভাব তাদের থাকতো, তাহলে আগে থেকে এসে সবাইকে নিয়ে বসে, আমি আমার কয়েকটা লেখাতেও তাই বলেছি, বসে এই সমস্যার সমাধান করার দরকার ছিল। এবং প্রথমে অভিজিৎ চক্রবর্তী যেভাবে ছাত্রছাত্রীদের বিচ্ছিন্নতাবাদী, তাদের সঙ্গে শিক্ষক রয়েছেন এইসব বললেন, পরিষ্কার বললেন খুনের চেষ্টা, এবং এখন তার মাঝখানে খানিকটা নমনীয় হওয়ার চেষ্টা করলেন। এখন যে বক্তব্য উনি রেখেছেন, আমার মনে হচ্ছে উনি মানসিকভাবে দেউলিয়া হয়ে গেছেন। এবং শিক্ষক সুলভ বক্তব্যই নয়, উপাচার্য সুলভ তো আমি ছেড়েই দিলাম। একজন শিক্ষকের কাছে, সে যদি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে থাকে, তিনি বলছেন ওখানে মাদক এবং অ্যালকোহলের, আমি এই প্রসঙ্গেই আসছিলাম। আনন্দদেব বাবু, কোন শিক্ষককে, কোন উপাচার্যকে তো বটেই আপনি বলতে শুনবেন যে কালা দিবস পালন করা হোক তার পদত্যাগের দিনটা, মানে এটা সম্পূর্ণ রাজনৈতিক বিবৃতি। আমি এখানে দাঁড়িয়ে বলছি এই ধরনের মানুষের উপাচার্য হিসেবে এখানে থাকা উচিত নয়। আপাতত গীতশ্রী, তোমরা নতুন উপাচার্য ভাবে কোনো সংশয়ের অবকাশ নেই, কিন্তু যাওয়ার বেলায় তোমাদের বিদায়ী উপাচার্য আবার সেই মদ এবং মাদকের প্রসঙ্গ নিজের লিখিত বিবৃতিতে অবধি আনলেন। শুধু তাই নয়, কালা দিবস বলছেন তোমাদের এই আন্দোলনের ক্লাইম্যাক্স যখন কালকে হয়েছে সেই ঘটনাকে। দেখুন, যদি কালা দিবস হিসেবে বলতে হয় তাহলে তো সেই দিনের ঘটনা, যখন আমরা শ্লীলতাহানির ঘটনার অভিযোগকে কেন্দ্র করে আমরা লাগাতার 100 ঘন্টার একটা অবস্থানে ছিলাম। আমরা বারবার ওনার সাথে আলোচনা করতে চেয়েছি, আমরা কিন্তু অন্য কোনো আলোচনা যেতে রাজি হননি। এবং সবচেয়ে আশ্চর্যজনক, ওনার পক্ষ থেকে আসা একটি বক্তব্য, ছাত্রের সাথে কথা বললে আমার ডিগনিটি নষ্ট হবে। উনি তো উপাচার্য এই কারণেই, কারণ উনি আমাদের সাথে কথা বলার জন্য বা আমাদের সমস্যাকে সলভ করার জন্য, আমাদের জন্য উনি এই বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমরা না থাকলে তো উনার কোনো অস্তিত্ব নেই সেখানে। সেখানে তিনি আমাদের সাথে কথা বলতে চাননি, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু 16 সেপ্টেম্বর রাত্রে এই একটা পুলিশি অকথ্য অত্যাচার আমাদের উপর নেমে আসে। তাহলে কালা দিবস যদি কোনো ঘটনাকে বলতেই হয়, তাহলে আমি সেই দিনটাকে অবশ্যই বলবো। কেন আমি উনার চলে যাওয়াটাকে বলবো? বরং উনার এই চলে যাওয়াটা আমাদের সমস্ত ছাত্রদেরই মনে হচ্ছে যে এটা ঐক্যবদ্ধ। আমরা ভাবি যে আমরা ছাত্র আন্দোলনটা করেছি 4 মাস ধরে, আমরা কখনো ইউনিটটাকে ব্রেক করিনি। ঠিক আছে, ঐতিহাসিক ছাত্র আন্দোলনের কাছে রাজ্য সরকারের একটা পরাজয়, কারণ এই ভিসিকে রাজ্য সরকারই পাঠিয়েছিল, এবং সেই রাজ্য সরকারই কালকে এসে তাকে ওই কালো 16 তারিখের পর তাকে স্থায়ী করা হয়। হ্যাঁ, এবং সেটা সবচেয়ে বড় ব্যাপার যে উনি তাকে অস্থায়ী ছিলেন। এবং আমরা রাজ্যপালের কাছে গিয়েও যে কথাটা বারবার বলার চেষ্টা করি, বা মাস্টারমশাই যে কথাটা বলেন যে উনাকে অস্থায়ী থেকে স্থায়ী ভিসি করবেন না, তাহলে সেখানে তাকে স্থায়ী করা হলো। তৃণমূল সরকারই এক প্রকার তাকে বসিয়ে দিল সেই পোস্টে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর পোস্টে। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর পোস্টে বসানোর পর কালকে এসে রাজ্য সরকারকে বাধ্য হতে হলো তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, আন্দোলনের চাপে পড়ে এটা করতে বাধ্য হলো। আর স্বশাসিত বিশ্ববিদ্যালয় আমাদের অটোনমাস ইউনিভার্সিটি, সেখানে আমার তো দুটোতেই আপত্তি আছে, যে বসানোতেও একই রকম আপত্তি এবং তুলে নেওয়া ঘোষণা করাতেও আপত্তি। অবশ্যই। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। এর মানে অটোনমাস ইউনিভার্সিটিতে কখনোই রাজ্য সরকার এভাবে ডিরেক্ট মানে
নিজের অধিকারটা জানাতে পারে না। তো যদি এই বিষয়টা আমরা বহু আগে থেকেই দেখছি, মানে আমি কয়েকটা ঘটনার কথা একটু স্পেসিফিক্যালি এখানে বলতে চাই যে 2011-তে আমরা অর্ডিন্যান্সের মাধ্যমে জানতে পারি যে ইসি এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে আমাদের ছাত্র প্রতিনিধি থাকতো এবং সমস্ত ঘটনার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। সেই ছাত্র প্রতিনিধি কোথাও গিয়ে আর থাকলো না এবং আমি নিজে আইসিসি বলে একটি কমিটির মেম্বার ছিলাম। সেই কমিটিতে গিয়েও যেটা দেখতে পাই যে ইন্টারনাল কমপ্লেন কমিটি, সেখানে কিন্তু কোনো ইলেক্টেড মেম্বার নেই, সেখানে সবটাই সিলেক্টেড মেম্বার এবং সেই সিলেকশনটা হয়েছে অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির দ্বারা। এবং সেখানেও আরেকটা কথা আমি যে বলেছিলাম এবং সেই কারণেই সেই আইসি থেকে পদত্যাগ করি যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক সেখানে বসে আছেন এবং তিনি কিন্তু কখনো রিসার্চ স্কলারদের দ্বারা ইলেক্টেড নন, তিনি ভিসির দ্বারা শুধুমাত্র সিলেক্টেড। তাহলে এখানে তারা দলতন্ত্রের ছাপই আমরা পাচ্ছি একেবারেই, মানে স্বশাসন উড়িয়ে কার্যত দলতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের আমি দেখাবো যে ঠিক যেভাবে আজকে উপাচার্য যে সুরে মদ এবং মাদকের কথা বলছেন, সেই একই সুর তো সরকারের শাসক দলের যে পাল্টা মিছিল হয়েছিল সেখানে শোনা গেছিল। সুতরাং আজকে অভিজিৎ চক্রবর্তী বিদায় উপাচার্যের পাশে কেউ যদি শঙ্কু স্যারেদের রাজনৈতিক আধিপত্যকে ঠাঁই দেন, এক করে দেখেন, দোষ দেওয়া যাবে? মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার পদত্যাগের ঘোষণা করেন। আমাকে উনি জানিয়েছেন যেহেতু এখানে একটা আনরেস্ট চলছে এবং তিনিও চান কলেজে পড়াশোনা ঠিক মতো চলুন, শান্তি ফিরে আসুন, তাই তিনি নিজে এখান থেকে রেজিগনেশন করবার জন্য। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চে দেখা যায় তাঁকে। যাদবপুরের আন্দোলন নিয়ে একসময় শাসক দলের নেতাদের গলায় যে সুর শোনা গিয়েছিল, বিদায় বেলায় তাই শোনা যায় তাঁর গলায়। কিন্তু এত কিছুর পর অভিজিৎ চক্রবর্তীর দাবি তিনি নাকি অরাজনৈতিক ব্যক্তিত্ব, আর যাদবপুরের আন্দোলনের পেছনে নাকি রাজনৈতিক ইন্ধন ছিল। এরই সঙ্গে অভিজিতের দাবি তাঁর পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ ছিল না। I am going to give my resignation letter to the Chancellor only. The Chief Minister or any minister has prerogative to discuss any issue with the Vice Chancellor. That does not mean any political pressure on any Vice Chancellor. কিন্তু তাঁর পদত্যাগের পেছনে যদি রাজনৈতিক চাপ নাই থেকে থাকে, তাহলে তিনি এতদিন চুপ করে বসে থাকলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে যাওয়া মাত্রই পদত্যাগ করলেন, এমনটা কি করে হলো? বারবার জিজ্ঞাসা সত্ত্বেও প্রশ্নের উত্তর পাওয়া গেল না বিদায়ী উপাচার্যের কাছ থেকে। আপনি এই 4 মাস ধরে যে কারণে এত অসন্তুষ্ট, 4 মাস ধরে সেটা চলছে, সেই 4 মাসে কেন রিজাইন করলেন না? কালকে হঠাৎ মুখ্যমন্ত্রীর ফোন পাওয়ার পর কেন রিজাইন করলেন? সেইটা আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এইখানে কোনো রকম চাপ বা রাজনৈতিক হস্তক্ষেপ ছিল বা আছে বলে আমি মনে করি না। মমতার যাওয়া এবং তার পদত্যাগ ঘোষণা, এটা কি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল নয়, নাকি একেও কাকতালীয় বলেই চালাবেন অভিজিৎ চক্রবর্তী? প্রশ্ন রাজনৈতিক মহলে। সেই সঙ্গে এদিন যেতে যেতেও বিশ্ববিদ্যালয়ে মদ গাঁজার প্রসঙ্গ তুলে দিয়েছেন অভিজিৎ চক্রবর্তী। The students are at formative stage and they need guidance. They need to realize that the university campus is not meant for indulgence in addictions and substance abuse in its various forms, including alcohol and cannabis, etc. কিন্তু যাদবপুরের আন্দোলনের সময় নাম না করে এভাবেই তো মদ গাঁজার বিষয়টি জুড়ে দেওয়ার চেষ্টা করেছিল শাসক দলের একাংশ। ভোগ কলরবের পাল্টা তৃণমূলের মিছিলে এই সংক্রান্ত স্লোগান, ব্যানারও চোখে পড়েছিল। তাহলে শাসক দলের সুরেই কেন চেষ্টা করলেন অভিজিৎ চক্রবর্তী? এটাও কি তার অরাজনৈতিক সত্তারই প্রমাণ? প্রশ্ন পড়ুয়াদের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। নীলাঞ্জনা দেবী একেবারে আপনাদের দিকে স্পেসিফিক্যালি অভিযোগ করেছেন আজকে অভিজিৎ চক্রবর্তী যে অ্যানার্কিজমকে আপনারা প্রমোট করেছেন, নৈরাজ্যকে সাহায্য করেছেন যাদবপুরে শিক্ষকদের একাংশ। আমার মনে হয় যেটুকু নৈরাজ্য গত কয়েক মাস ধরে আমরা দেখেছি ক্যাম্পাসে, সেটা ওনারই তৈরি করা। একে তো পুলিশ ডেকে এনে একটা শান্তিপূর্ণ আন্দোলনের উপরে যেভাবে হিংস্রতা একটা ক্যাম্পাসে ঢুকিয়েছেন, ছাত্ররা কিন্তু কোনো হিংস্রতা, কোনো ভাঙচুর, এত 4 মাস ধরে এত ওদের দাবি, কোনোদিন কিন্তু তারা কিছু করেনি। উনি আজকেও রিপিট করেছেন পুলিশ কোনো লাঠি চার্জ করে। লাঠি হয়তো ছিল কি ছিল না, ওরা একদম এই লাঠি নিয়ে ওরা বলছে যে ছবি দেখালেনও আপনারা, কিন্তু কোনো লাঠি ছিল না, এটাই ওরা বলছে, তার ফলে কিছুই হয়নি। যাই হোক, সেটার বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না।
আর দুই হচ্ছে আমরা যে দাবিটা করে আসছি সেটার পেছনে একটা একাডেমিক জায়গা ছিল, যে অনেকগুলো জায়গা উনি যে যে সিদ্ধান্তগুলো করে গেছেন, আমি একটাই বলছি কারণ অজস্র এরকম আছে যে স্কুলগুলো, ইন্টারডিসিপ্লিনারি স্কুলগুলো আজ অবধি মানে অগস্ট মাস থেকে তার অনেকগুলো আছে যেগুলো ডিরেক্টর নেই, জয়েন্ট ডিরেক্টর নেই, একাডেমিক কমিটি নেই, পিএইচডি কমিটি নেই, আমরা পিএইচডি ছাত্র ভর্তি করতে পারিনি এবছর, আমরা কোর্স চালাতে পারিনি। এটা একটা উদাহরণ, কিন্তু এরকম অসংখ্য উদাহরণ আছে। কালকে আমি শুনছিলাম আপনি বলছেন যে এই স্বাধিকার ভঙ্গের কথা, যেখানে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল বিষয়ে হস্তক্ষেপ করছেন। এবং শুধু ওনাকে সরানো নয়, আমরা তো বলছি যে ওনারা আইন পাল্টে যেভাবে গোটা ব্যাপারটাকে আস্তে আস্তে ওদের হাতে নিয়ে গেছেন, এক। দুই হচ্ছে স্ট্যাটিউট আজ অবধি, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিউট পাঠিয়েছি 2 বছর আগে, আজ অবধি কিন্তু সেটা গভর্নরের সই করে ফেরত আসেনি। তার ফলে 3 বছর ধরে কোনো ইলেকশন হচ্ছে না যাদবপুর ক্যাম্পাসে, টিচারদের একজনও নির্বাচিত প্রতিনিধি কোথাও নেই, কোনো জায়গায় নেই। এইটা এক ধরনের নৈরাজ্য না? আমরা তো নৈরাজ্য বলতে এটাই বুঝছি যে ওনার কাজ হচ্ছে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। সেইখানে যেভাবে উনি এবং সরকারও মানে যেভাবে যে সিদ্ধান্তগুলো গত 3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, তাতে সমস্ত ক্ষমতাটা ভাইস চ্যান্সেলরের হাতে চলে যাচ্ছে, যেহেতু বডিগুলো ডিফাঙ্ক্ট হয়ে আছে। এবং ভাইস চ্যান্সেলর কে হবে? প্রথমে ওনারাই আইন করেছিলেন ইউজিসি নমিনি থাকবে, চ্যান্সেলরের নমিনি থাকবে, সেইগুলো আস্তে আস্তে যে করে সৌভিক ভট্টাচার্য এলেন, আস্তে আস্তে পাল্টে তারা এমন আইন করলেন যে প্র্যাকটিক্যালি গোটাটাই সরকার বলে দিচ্ছেন যে কে হবে। সুতরাং এইটার মধ্যে তো একটা অদ্ভুত নিয়ন্ত্রণের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, যেটার ফলে এই আন্দোলনটা এতটা জোরদার হয়েছে। একেবারে পাশাপাশি আপনাদের দেখাবো যে আন্দোলনের পদ্ধতি হিসেবে, প্রকরণ হিসেবে অনশন। অনেকে বলছেন যে পুরাণেও এর উদাহরণ কিন্তু কম নেই। দধিচির হাড় থেকে বজ্র তৈরি করে ইন্দ্র বৃত্তাসুরকে মেরেছিলেন। দধিচির প্রাণ যাওয়ার পিছনে তৎকালীন যুগে অনশন ছিল কি? আন্না হাজারে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক নেতা নেত্রীরা অরাজনৈতিক মঞ্চেও বারবার অনশন ব্যবহৃত হয়েছে। আর এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনের যে জয় তারা দাবি করছেন, তার পেছনেও রয়েছে আন্দোলনের এই প্রকরণ, অনশন। যাদবপুর দেখিয়ে দিল বহু বছরের পুরনো অস্ত্র, অনশনের ধার এখনো এতটুকুও কমেনি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনির্দিষ্টকালের অনশনের সামনেই শেষমেশ হার মানতে হলো রাজ্য সরকারকে। লক্ষ্যে পৌঁছতে অহিংস আন্দোলনের অস্ত্র হিসেবে অনশনের ইতিহাস অবশ্য দীর্ঘদিনের। রাজনীতি তো বটেই, পুরাণেও পাওয়া যায় অনশনের কাহিনী। অথর্বের ঔরসজাত দধিচির তপস্যা ইন্দ্রকে অসুর নিধনে অস্ত্র জুগিয়েছিল। অনাহারে কঠিন তপস্যায় দধিচির হার হয়ে উঠেছিল বজ্র কঠিন। সেই হারই ইন্দ্রের বজ্রে পরিণত হয়। কৌরবদের বন্দিশালায় শকুনির বাবা ও 100 ভাইকে বন্দি করে খাবার দেওয়া হতো একজনের। বাবার নির্দেশেই সেই খাবার খেত শুধু শকুনি। 100-র মধ্যে একজনকে বাঁচিয়ে রাখার তাগিদ ছিল ভবিষ্যতের প্রতিশোধের জন্য। এই দীর্ঘ অনশনে মৃত বাবার শরীরের হাড় দিয়ে তৈরি হয়েছিল পাশা, যে পাশার প্যাঁচেই রচেছিল কুরুক্ষেত্রের প্রেক্ষাপট। মহাভারত থেকে ভারত, অনশন চিরদিনই অহিংস আন্দোলনকে ভাষা জুগিয়েছে, অহিংস আন্দোলনের সেরা অস্ত্র হয়ে উঠেছে। স্বাধীনতা আন্দোলনে এই অস্ত্রকেই বারবার হাতিয়ার করেছিলেন গান্ধীজি। অনশন করেই ব্রিটিশদের বিরুদ্ধে গোটা দেশে আন্দোলনের ঢেউ তুলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। জেলে বন্দী অবস্থায় 63 দিন টানা অনশন করে মৃত্যুবরণ করেছিলেন যতীন দাস। স্বাধীনতার পরেও অনশনের অস্ত্রে এতটুকুও মরচে পড়েনি। পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে 1952 সালের 19শে অক্টোবর মাদ্রাজে আমরণ অনশনে বসেছিলেন মহাত্মা গান্ধীর অনুগামী পট্টি শ্রীরামালু। অনশনের 58 দিনের মাথায় তার মৃত্যু হয়, যা বাধ্য করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে অন্ধ্রকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করতে। সেই অন্ধ্রপ্রদেশেই কয়েক বছর আগে অনশনে বসেছিলেন কে চন্দ্রশেখর রাও। তার দাবি অবশ্য ছিল পৃথক তেলেঙ্গানা রাজ্য। তার সেই আমরণ অনশনের সামনে শেষমেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে পৃথক তেলেঙ্গানার দাবি মেনে নিতে হয়েছিল। বছর কয়েক আগে লোকপাল ইস্যুতে দিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারের অনশনও দেশ জুড়ে ঝড় তুলেছিল। অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নিয়ে 26 দিন অনশন করেছিলেন, আজ তাঁর সরকারকেই যাদবপুরের অনশন আন্দোলনের সামনে হার মানতে হলো। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে।
বিমলবাবু, হার জিতের পিছনেও আরেকটা খুব লার্জার সিগনিফিকেন্স আছে, এরকম একটা ঘটনা নিঃসন্দেহে থাকে, সেটা হচ্ছে উপাচার্য এবং ছাত্রছাত্রীরা প্রায় দুটো পক্ষ হয়ে গেলেন, এবং যেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের কাছে অত্যন্ত নেতিবাচক, অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত তো হলো যে এই রকম যুযুধান দুপক্ষর মতো লড়াইও চলতে পারে, মাসের পর মাস ছাত্রছাত্রীরা অসুস্থ হতে পারেন। দেখুন, গত কয়েকটা মাস ধরে যাদবপুরে যা ঘটেছে তাতে আমি সত্যি বিরক্ত। এই পুরো ঘটনাটা আমার কাছে খুব বিরক্তি তৈরি করেছে। আপনি শুধু ছাত্রছাত্রীদের একটা পক্ষ করছেন কেন? টিচারদের তো একটা অংশ নিয়ে পড়েছিলেন উপাচার্যের বিরুদ্ধে, আন্দোলন করেছিলেন। জাস্ট আন্দোলনকে আনজাস্ট আন্দোলন, সেই আলোচনায় যাচ্ছি না, আন্দোলন করেছেন। তাই শুধু ছাত্রছাত্রী নয়, টিচারদের একটা বড় অংশ কিন্তু সেই আন্দোলনে ছিলেন। তারা আলাদা করে আন্দোলন করেছেন, কিন্তু কোথাও সুরগুলো মিলে যাচ্ছিল, আমি অন্তত বুঝতে পারছিলাম। আমি যখন ছাত্র ছিলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সন্তোষ ভট্টাচার্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। তৎকালীন সরকার তার বিরুদ্ধে ছিল, গোটা ক্যালকাটা ইউনিভার্সিটি টিচার সেশন একটা বড় অংশ তার বিরুদ্ধে ছিল, ছাত্রছাত্রীরাও তার বিরুদ্ধে ছিল। তাকে শেষ পর্যন্ত ইউনিভার্সিটি তিনি আসতে পারেননি, তিনি বাড়ি থেকে কাজ চালিয়েছিলেন। তখন অনেকেই প্রশ্নগুলো করেছিল, তিনি কেন ছেড়ে দিচ্ছেন না? তৎকালীন শাসকদের অনেকে প্রশ্ন করেছিল, তিনি কেন ছেড়ে দিচ্ছিলেন না? তিনি কিন্তু ছাড়েননি। হ্যাঁ, তার সময় একটা ঘটনা ঘটেনি, ছাত্র আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ হয়নি, সেটা হয়নি, নিঃসন্দেহে হয়নি, কারণ ছাত্র আন্দোলন ওই জায়গায় পৌঁছয়নি। তাকে ঘেরাও করা হয়েছিল, যখন একদিন তার ঘর ভাঙচুর হলো, তিনি ইউনিভার্সিটি আসা ছেড়ে দিলেন। যাদবপুরে এই যে ঘটনাটা ঘটলো, কিন্তু একটি মেয়ের অভিযোগ 40 দিন ধরে সন্তোষবাবু চেপে রাখেননি। প্রথম আইসিসি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট ইসিতে প্লেস। প্রথম কথা, কেউই প্রত্যেককে আমি কিন্তু সবার দিকে আঙুল তুলতে পারি, কেউই তার দায়িত্ব ঠিকঠাক পালন করেননি। প্রত্যেকে যদি তার এলাকার মধ্যে থেকে কাজগুলো করতেন, আজ এই ঘটনাটা ঘটতো না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রয়োজন ছিল না এটাকে এত দেরি করা, খুব দ্রুত করতে পারতেন। কর্তৃপক্ষ বলতে উপাচার্যকেও বোঝায়। এক, সেটা খুব দ্রুতভাবে তার দ্রুতগতিতে তার সমাধান করার দরকার ছিল। দুই, ছাত্র আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ, আমি পুলিশকে গণশত্রু মনে করি না। খুব খারাপ হলে পুলিশ নিশ্চয়ই আসতে পারে, ক্যাম্পাসের মধ্যেও আসতে পারে। খারাপ কিছু ঘটে গেলে তখন বলবেন যে কেন পুলিশ ডাকা হলো না। কিন্তু এই ঘটনার একাধিক ভার্সন রয়েছে, এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হতে পারত, সেটা হলো, সেটা আমরাও দাবি করেছি। আমি বলছি, আমি আমার কথাগুলো বলছি, সেটাও কিন্তু করা যেত, করা হয়নি। এটা কিন্তু আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সরকারের দিকেও আঙুল তুলছি। আবার ছাত্র আন্দোলন, একটা ছাত্ররা বলে দেবে, ঠিক করে দেবে কে উপাচার্য হবে। এরপরে আমি বলে দিচ্ছি, এরপরে কি দাঁড়াবে? প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি এই আন্দোলন হয়, তাহলে সরকারকে হস্তক্ষেপ করতে হতে পারে। এক, দুই, এরপরে যদি ধরা যাক কোনো একটি নির্বাচনে অভিযোগ এলো যে বুথ দখল রিগিং টিগিং হয়েছে, তারপর কিছু লোক সোকল্ড বিখ্যাত ব্যক্তিরা বসে গেলেন অনশনে, তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমি অনশন প্রত্যাহার করব না। আপনার অনশনকে যেভাবে তুলে ধরলেন, এই অনশনের সঙ্গে সেগুলো আমি তুলনা করছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিনের অনশন, আমি বলি তাহলে কি তিনি পদত্যাগ করবেন? বলিনি, প্রত্যেকের একটা আইনগত জায়গা রয়েছে, এখতিয়ার রয়েছে। প্রত্যেকে যদি এখতিয়ারের বাইরে চলে, প্রত্যেকে কিন্তু এখানে প্রশ্ন করে যে সিঙ্গুরে যে 90% কৃষক জমি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আবার আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনকে জাস্টিফাই করছি না, আমি জাস্টিফাই করার প্রয়োজন নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারো পদত্যাগ চাননি, তিনি কৃষকদের জমি ফেরত দেওয়ার জন্য, কিন্তু 90% যারা স্বেচ্ছায় জমি দিয়েছিল শুনুন, এখানে ছাত্রছাত্রীদের 1 পয়েন্ট এজেন্ডা ছিল, ভিসি প্লিজ রিজাইন। এটাও নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করে। প্রত্যেকে যদি এখতিয়ারটা মানতেন, তাহলে কিন্তু আজ এই জায়গা হতো না। সরকারের কথাও বলি, সরকার একটা সুনির্দিষ্ট সময়ে হস্তক্ষেপ করতে পারতেন প্রশাসনিকভাবে, তাহলে এই ঘটনা সরকারের কোথাও ব্যর্থতা আছে। সুমন বাবু যেভাবে এই আলোচনাটা শুরু করলেন যে একটা অটোনমাস ইনস্টিটিউটের অধিকার কত, আমি মনে করি আসল জায়গাটা সেখানে। ছাত্ররা নির্ধারণ করবে না, শিক্ষকরা নির্ধারণ করবে, সে আইন করে আপনারা বলুন যে ছাত্ররা হয়তো এটা নির্ধারণ করতে পারে, শিক্ষকরা, কারণ প্রত্যেকটা নির্বাচনে ছাত্রদের কোনো ভূমিকা থাকে না। নির্বাচন হবে কেন? আপনি জানেন অনেকদিন শিক্ষা হচ্ছে না, হ্যাঁ আগে ছিল সেটা। এবং আরেকটা হচ্ছে যে যেখানে স্টেক হোল্ডারদের আজকে কোনো সে নেই। আজকে আপনি এটা বলছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা দেখেছেন? আমি সেজন্য কোনোদিন সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা চাই না। ওই সেই প্রতিবাদ তো করেন না। 2005 সালে শুনুন না, 2005 সালে এই পুলিশ যখন নির্মমভাবে ছাত্রকে দিয়েছিল, আজকে বিবেকবানরা সেই বিবেকগুলো ব্যাংকের কোন লকারে কথা বলি, এই বেঁচে বেঁচে কোথাও একটা কথা বলছি, কোথাও সমর্থন করব, এগুলো ভণ্ডামি। বিমলানন্দ বাবু,
যে কোনো জায়গায় প্লিজ, যে কোনো জায়গায় ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে ছাত্র পেটানো যে কোনো জায়গায় যে কোনো সময় সেটা নিন্দনীয়। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ছাত্ররা কে উপাচার্য হবেন বা শিক্ষকরা কে উপাচার্য হবেন এই জটিলতার মধ্যে যেতে চাইনি। তারা একটা ফর্ম অফ মুভমেন্টে বলেছেন যে এই উপাচার্যকে আমরা চাই না। উপাচার্যকে তো সার্চ কমিটি এখানে বসিয়েছেন, তার কার্যক্রমের ফলশ্রুতি ওরা যা দেখেছেন আন্দোলন তাদের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে সেই ক্ষত থেকে তারা বলছেন এই উপাচার্যকে আমরা চাই না। কিন্তু আমি একটাই কথা বলি, 2005 সাল ঘটে যাওয়ার এতদিন পরে স্যার আপনি বলছেন, আপনি নিন্দা করছেন। 2005 সালে যদি করতেন তাহলে খুব খুশি হতাম। একেবারে শেষ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শুধু এইটুকু বলে শেষ করতে পারি যে গোটা দেশের প্রথম 5টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার আপাতত বিদায়ী উপাচার্য শেষ মুহূর্তে যত কাদাই চেটান না কেন তিনি বিদায়ী, তিনি চলে যাবেন। এরপর যেন নতুন দিন, স্বশাসনের দিন আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সব অর্থেই এই শিক্ষা প্রতিষ্ঠান আবার উজ্জ্বলতার দিকে এগোয়। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে কাল ঠিক রাত 8টায়। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে।